দর্শক, আজকে আপনারা জানেন যে প্রতিদিনের মতো এই সময়টায় আমরা সারা দিনের শীর্ষ খবরগুলো, দেশ এবং বিদেশের শীর্ষ খবরগুলো আমরা খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি দিনের যে সবচেয়ে বড় যে দুই একটা ঘটনা থাকে, যেমন আজকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, মারামারি, তারপর ফার্মের মুরগি বলা, শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষামন্ত্রী সংসদে এই বিষয়ে কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, আত্মসমর্পণ করেছেন শিক্ষার্থীদের কাছে। এই বিষয়গুলো আসবে, অর্থাৎ দিনের সেরা দুই বা তিনটা টপিকস দিয়ে আমরা বিশ্লেষণ করি। বরাবরের মতোই আমার সঙ্গে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম রানা। শুরুতেই আমি আসলে আজকের শীর্ষ খবরগুলো খুব সংক্ষেপে জানিয়ে দেই। এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এটা আজকের মূল খবর। মারামারি এবং ধস্তাধস্তির ঘটনাটি আজকে সারাদিন ধরেই ঘটেছে, এটা মূল খবর। শিক্ষার্থীদের 3 দফা দাবি রয়েছে এবং সংসদে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তারপর সংসদে এটি নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। এরবারে সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের সড়ক অবরোধের একটি ঘটনা ঘটেছে। 4 জেলায় নতুন করে বন্যা এবং সাপের উপদ্রব, এটাও থাকবে আজকের লাইভে। পাশাপাশি আমরা যদি সংসদে আজকে অধিবেশন ছিল, অধিবেশনে প্রবাসী কল্যাণমন্ত্রী কথা বলেছেন। বিমানবন্দরে প্রবাসীদের হেনস্থার বিষয়টি, হয়রানির বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করার কথা তিনি বলেছেন। খাদ্য প্রতিমন্ত্রী কথা বলেছেন খাবারের ভেজাল রোধ এবং তাৎক্ষণিক পরীক্ষার জন্য দেশের 64টি জেলায় আধুনিক ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করার সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। সমাজ কল্যাণমন্ত্রী কথা বলেছেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারের বহুমুখী কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব যুব দক্ষতা দিবসের আগে বেশ প্রাসঙ্গিক। এর বাইরে ইউরোপের বেশ কয়েকটা খবর আছে, সেগুলো আমরা আসবো। শরণার্থী অধিকার নিয়ে জাতিসংঘের UNHCR এর একটি নতুন রিপোর্ট প্রকাশ হয়েছে, সেটাও আসবো। খেলার খবরে আপনারা জানেন যে আজকের ম্যাচটিকে বলা হচ্ছে ফাইনাল ম্যাচ। আজকের ম্যাচটিকে, অর্থাৎ পরাশক্তি ফ্রান্স এবং স্পেনের যে ম্যাচটি রয়েছে, এই ম্যাচটিকে ফাইনাল ম্যাচ বলা হচ্ছে। সুতরাং এটা নিয়ে তো কথা থাকবেই। এবং পাশাপাশি আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের যে নিরাপত্তা, এই কঠোর নিরাপত্তার বিষয়টিও থাকবে। কারণ আপনারা জানেন যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে বহু বছর ধরে, দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এর বাইরে আমরা যদি আরও কিছু খবরের কথা বলি, মধ্যপ্রাচ্যের খবর আসবে। আপনারা জানেন যে পুরোদমে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে এবার যুদ্ধ শুরুর কথা বলছেন। আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে সংঘাতের যে বিষয়টি আসছে, সেটি আসবে। পাশাপাশি ইসরায়েলের চূড়ান্ত সাধারণ নির্বাচনে তারিখ ঘোষণা, সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর কী অবস্থা হতে পারে, সেই বিষয়টা থাকবে। এই খবরগুলো আমরা আজকে আপনাদের জানাবো। শুরুতেই যদি আমরা আজকের সেরা ইভেন্ট, যেটা রাজপথে শিক্ষার্থীদের ক্ষোভ বনাম সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বা আত্মসমর্পণ, এটা কি রাজনৈতিক ইউটার্ন? দর্শক, আপনারা কমেন্ট করবেন। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে দয়া করে জানাবেন। দর্শক, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে পুলিশ এবং পরীক্ষার্থীদের মধ্যে যে ধস্তাধস্তির ঘটনা আমরা দেখলাম, এটিকে এড়ানো যেত? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। দেশের 11টি জেলায় যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং রাজধানী সহ দেশ জুড়ে চরম প্রতিকূল আবহাওয়া, ঠিক তখন এই দুর্যোগের মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটি ছিল, সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। এবং গতকাল পর্যন্ত যে মন্ত্রণালয় নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল, আজ সন্ধ্যায় সংসদে স্বয়ং শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে প্রমাণ করেছেন যে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রেশার সরকার ফিল করেছে। দর্শক, আমরা এই বিষয়টা সারাদিন ধরেই যিনি আসলে কাভার করছিলেন, মনিটর করছিলেন, দৃষ্টি রাখছিলেন, আমরা তার সঙ্গেই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। বরাবরের মতোই আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম রানা। রানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রানা, এই যে শিক্ষার্থীদের আন্দোলন, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, আপনি তো সকাল থেকে বিষয়টা দেখছিলেন, ফলো করছিলেন। হ্যাঁ, ফলো করছিলাম এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এবং এর এর সমাপ্তিটা অনেক ভালোভাবে হতে পারতো, কারণ শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে করছিলেন, এটা আসলে খুব অনেক সহজেই এড়ানো যেত বিষয়গুলো, কিন্তু আসলে ব্যাপারটা আসলে ওইরকম হয় নাই।
শেষ পর্যন্ত শিক্ষার্থীরা সংসদে অভিমুখে গেছেন। সংসদে তারা আজকে পার্লামেন্টের অধিবেশন চলছিল, এমত অবস্থায় তারা হলো পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছেন। ফলে এমত অবস্থায় দেখা যাচ্ছে যে চিরাচরিতভাবে যেটা দেখা যায় যে গণতান্ত্রিকভাবে আন্দোলনকে ঠেকানোর জন্য পুলিশ লাঠিপেটা করেছে, যেটা নিয়ে একটু বিতর্ক অবশ্যই আছে। আবার এদিক পাল্টা আছে, পাল্টা যুক্তিও দেয়া যায়, কারণ হচ্ছে সংসদ যেহেতু একটা অত্যন্ত স্পর্শকাতর অধিবেশন চলছে, অধিবেশন চলছে, ভিতরে প্রাইম মিনিস্টার সেখানে আছেন এবং সংসদ সদস্যরা সবাই আছেন, মন্ত্রীরা আছেন। ফলে সেখানে আসলে ঢুকতে চাওয়াটাও এক ধরনের মানে খুবই নেতিবাচক ব্যাপার আসলে সেখানে। এই কারণে পুলিশ হয়তো বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। আমি যে একদম শুরুর বিষয়ে যদি একটু জানতে চাই, এই যে এই প্রাকৃতিক এরকম একটা দুর্যোগের মধ্যে একদম পরীক্ষা নিবেই, মানে পরীক্ষা হবেই, যে একটা অনড় অবস্থান শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের এখন উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে খুবই খারাপ অবস্থা, বিশেষ করে বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এই জেলাগুলোতে আমরা এক সপ্তাহ ধরে দেখছি যে এই পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী যে ব্যাখ্যাটা দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি ডিসিদের সঙ্গে কথা বলেছেন, কোথাও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছেন। অথচ গণমাধ্যমে ব্যাপারগুলো কিন্তু আসতেছে। উনি কিন্তু যেহেতু উনি শিক্ষামন্ত্রী, একজন মন্ত্রী, ফলে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি তার যদি নজর এড়িয়ে যায়, এই খবরটা নেওয়ার জন্য তো মানে ডিসিদের শরণাপন্ন হওয়ার কিছু নেই, তাই না? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বান্দরবান শহরের উপর দিয়ে পানি যাচ্ছে, বিল্ডিং ভবনেরও মানে অনেকটা ইয়েতে চলে আসছে। সাঙ্গু নদী, কর্ণফুলী নদী একেবারে খুবই সয়লাভ হয়ে গেছে। আবার ওইদিকে কক্সবাজারের অবস্থা অনেক খারাপ। সুতরাং এই পরিস্থিতিগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই আন্দোলনটা কিন্তু শুধু ঢাকায় হয় নাই, ঢাকা, চট্টগ্রাম এবং অনেক জায়গায় বিভাগীয় শহরে, জেলা শহরেও হয়েছে এবং অবরোধ করে বিশাল বিক্ষোভ মিছিল করে চেয়েছে এবং সমমানের পরীক্ষার্থীরা। আর ঢাকায় সায়েন্স ল্যাব, উত্তরা এবং মহসিন হলের দিকে বেশ পাল্টা ধাওয়ার মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত কেমন হয়েছে? আহত আমরা বেশ কয়েকজনের খবর পেয়েছি, তবে তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারি নাই। আমরা একজনকে দেখলাম স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে গেলেন, এরকম একজন স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে। আর সর্বশেষ পার্লামেন্টের সামনে যেটা হয়েছে, ওখানে বেশ কয়েকজনকে পুলিশ মারপিট করেছে, তবে তারা খুব গুরুতর আহত বলে আমরা খবর পাই নাই। মোটামুটি লাইট তারা ইনজুর্ড হয়েছে আর কি। তারা শিক্ষার্থীরা 3 দফা দাবি দিয়েছে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সারা দেশে চলমান দুর্যোগ বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা, এবং গত 13 জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে সমস্ত পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা। সেটার ব্যাপারে মানে শিক্ষামন্ত্রী তো অলরেডি বলে দিয়েছেন যে ওই পরীক্ষাটা আবার নেওয়া হবে। শিক্ষার্থীদের কিন্তু আরো কিছু অভিযোগ আছে। তারা বলছেন যে এবারে কিন্তু একটা ইউনিক পদ্ধতিতে পরীক্ষাটা হচ্ছে, সারা দেশে একই প্রশ্নপত্রে। এর আগে যেটা আমরা দেখতাম যে মানে বোর্ড আলাদা হলে বাংলাদেশের যে সাধারণ 8টি শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ড আলাদা আলাদা করেই তারা পরীক্ষাগুলো দিত আর কি। কিন্তু এবারে সেন্ট্রালি এটা হচ্ছে। ফলে দেখা গেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো কোনো একটা জায়গায় পরীক্ষা আলাদা করে বন্ধ করা যাবে না, এটা করতে গেলে সারা দেশে একসাথে করতে হবে। কিন্তু চট্টগ্রামে তো খুবই বাজে অবস্থা, বা ফেনীর দিকে খুবই বাজে অবস্থা, এবং তারা শিক্ষার্থীরা বলছে যে প্রশ্ন অনেক মানে ইন্টারের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এসেছে অনার্সে পড়ুয়াদের মতো। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলার বিষয়টা, আচ্ছা, ফার্মের মুরগি বলাটা শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে উনি আসলে ওনার মেয়েকে উদ্দেশ্য করে বলেছেন, সব শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন নাই। আবার এহসানুল হক মিলনের কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে যথেষ্ট সুনামও আছে। উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত। উনি ভালো নকল মুক্ত পরীক্ষার যে একটি বিষয় উনি করেছিলেন, সামনে এনেছিলেন, এবং এখন নিঃসন্দেহে শিক্ষামন্ত্রী এখনো আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য। মাঝখানে আপনি জানেন যে 16টা বছর শেখ হাসিনার আমলে শিক্ষার্থীদের উপর দিয়ে অনেক ধরনের কিন্তু ঝড় গেছে। আবার নিয়মিত সিলেবাস চেঞ্জ, টেক্সট কারিকুলাম চেঞ্জ, তারপরে হচ্ছে এই পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে আরেক ধরনের পরীক্ষা পদ্ধতি, নানাগুলো মানে তাদের মধ্যে ঝড়ে এই শিক্ষার্থীদেরই যেতে হয়েছে। যারা আজকে ইন্টার পরীক্ষা দিচ্ছেন তারা মানে আপনি ধরুন পুরো লাইফ টাইমটি তারা কাটিয়েছে কিন্তু হলো আওয়ামী লীগের আমলে। ফলে তারা নানা ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গেছে। ফলে এই ব্যবস্থাগুলোকে চেঞ্জ করে আনা, ঠিক করে আনা কিন্তু খুবই বিশাল বড় চ্যালেঞ্জিং। আপনি যেহেতু জানেন এটা সহজ ব্যাপার, বাংলাদেশের শিক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা কতটুকু মানুষকে কতটুকু মানুষ করে তোলে, কতটুকু আসলে কাজের জন্য। নিঃসন্দেহে শিক্ষামন্ত্রী চমৎকার কাজ করছেন। আমরা এই শিক্ষামন্ত্রীর কাজের প্রশংসা নিঃসন্দেহে করতে হবে। উনি শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গায় আনার চেষ্টা করছেন, একটা স্ট্যান্ডার্ড আনার চেষ্টা করছেন,
খুব পরিশ্রম করছেন নিঃসন্দেহে, এটা নিয়ে আসলে কথা বলার কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় এখানে আসলে ইগো, আমি দেখলাম যে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষামন্ত্রী তার নিজের ইগোর জন্যে এই কাজটা করছেন, পরীক্ষাটা পিছিয়ে দিচ্ছেন না বা বাতিল করছেন না। কেউ কেউ বলছেন নানা ধরনের কটু কথাও বলছেন। আসলে কিছু কিছু জায়গায় মানুষের বা শিক্ষার্থীদের মঙ্গলের কথা চিন্তা করে আসলে আপোষ করা বা সিদ্ধান্ত চেঞ্জ করার বিষয়গুলো করলে নিশ্চয়ই আরো ভালো হতো আর কি। কোনো সন্দেহ নেই, কারণ এই জায়গাটাতে আমি বলবো যে কথাটা আমি আগেই বললাম, যে শিক্ষামন্ত্রী জানেন না যে দেশে এত বড় বন্যা হচ্ছে। এটা তো ওনার দায়িত্বের বিশাল বড় অবহেলা, কারণ এত বড় একটা পাবলিক পরীক্ষা চলছে, ওনার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যেতে পারছেন কি পারছেন না এটা উনি জানবেন না, সেটা খবরটা নিতে হবে ওনার কাছে, ডিসিদের কাছ থেকে। খুবই আনফরচুনেট। এরপর আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর সংসদে উনি দুঃখ প্রকাশ করলেন আবার এবং উনি বললেন যে প্রয়োজনে ফের পরীক্ষা হবে। একই কথাই তো বললেন, তাহলে আন্দোলনটা কেন করা? হ্যাঁ, এবং আপনি জানেন যে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও বলেছেন, খুব কড়া কথা বলেছেন তিনি বলেছেন যে পরীক্ষা পিছিয়ে কি হবে, এমন কোনো তো ক্ষতি নেই, তাই না? রাষ্ট্রে যে মানে কয়েক হাজার কোটি টাকা সম্পদের নষ্ট হবে, ব্যাপারটা তো তা না, মোটেও না। বরং বলা যায় যে এরকম বর্ষার সময় কেন পরীক্ষা নিতে হবে, এই প্রশ্নটা সামনে আসা উচিত যে এই সময় কেন পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নেওয়ার কি আর সুন্দর সময় নেই আমাদের? এই জায়গাটা তো আমরা দিয়েছি, এটাই আপনি আমি যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি শীতকালে, তাই না? নভেম্বর ডিসেম্বরে আমরা পরীক্ষা দিয়েছি, বর্ষাকালে কেন আমরা পরীক্ষা দিয়েছি? যেমন আমি পরীক্ষা দিয়েছিল ফেব্রুয়ারি মাসে, তো তখন শীতকাল ছিল। আবার আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছি, মানে ইন্টার পরীক্ষা দিয়েছি হলো এপ্রিল মাসে তো এত দুর্যোগ থাকে না বাংলাদেশে। এখন এটা হয়েছে মূলত করোনা কোভিডের সময়, বাংলাদেশে কোভিডের সময় যখন হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থায় একটা উলটপালট অবস্থার মধ্যে দিয়ে গেল, পরে ধারাবাহিকটা এখনো রয়ে গেছে। কিন্তু শিক্ষামন্ত্রী এগিয়ে নিয়ে আসে, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আসলে আমাদের অনুরোধ থাকবে, আজকে উনি বলেছেন বিবেচনা করা উচিত, কিন্তু তারপরেও উনি আবারও বলেছেন যে কি বলে এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে, ইন্টার হবে জুন মাসে। কিন্তু বিষয়টা বাইবেল যেন না হয় আর কি, যে এটাই হবে, এটাই হইতে হবে। শিক্ষার্থীদের মঙ্গলের কথাই আসলে ভাবা উচিত। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, আমি কাট আনকাট যদি বলি, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। রাজপথে পরীক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ এবং ফার্মের মুরগি স্লোগানের কয়েক ঘন্টার মাথায় সংসদে মন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত বড় একটি রাজনৈতিক ও সামাজিক ডেভেলপমেন্ট খবরে বলা হচ্ছে। পাশাপাশি আমরা সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী কথা বলেছেন। আপনি জানেন যে বিমানবন্দরে প্রবাসীদের বহু বছর ধরে, দীর্ঘদিন ধরে দুর্ভোগ, হয়রানি, লাগেজ কাটা, তাদের মালামাল চুরি, তাদেরকে নানাভাবে হেনস্থা, অনেক সময় চুরি ডাকাতি ছিনতাইয়ের শিকার হওয়া, তারপর হচ্ছে কি বলে রেন্টে কার বা প্রাইভেট ধরনের যে হয়রানি, মানে একেবারে চূড়ান্ত প্যাকেজ বলতে পারো না, মানে দুর্ভোগের প্যাকেজ। আপনি এই জায়গাটাতে কথা বলতে গেলে খুবই দুঃখজনক লাগে এই কারণে যে আসলে আমাদের প্রবাসী শুধুমাত্র বিমানবন্দরে যে তার হয়রানি শিকার হয় তা কিন্তু না, ধাপে 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 প্রত্যেকটা স্টেজে একেবারে একজন ব্যক্তি যখন প্রথমেই চিন্তা করবে যে আমি একজন হচ্ছে অভিবাসী শ্রমিক হিসেবে কাজে যাবো, আমি সৌদি আরব যাব, হ্যাঁ, আপনি শুরুটাই হয় পাসপোর্ট করবো, আমি পাসপোর্ট অফিসে গিয়ে ভোগান্তি হবে। তারপর আপনি বাংলাদেশে তারপর আমি যাব হচ্ছে এজেন্সির কাছে, যারা হচ্ছে পাঠায়। আমি তো যেহেতু আমি গ্রামের মানুষ, আমি সরাসরি ঢাকায় এসে এজেন্সির কাছে যেতে পারবো না, তার মানে গ্রামে আমার একজন দালালকে ধরতে হবে। হ্যাঁ, প্রকৃত খরচ আমি মানে কখনোই দিতে পারবো না। আমার যদি খরচ হয় 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, সেটাকে আবার চলে যাচ্ছে 6-7 লাখ টাকায়, এবং ওই টাকাটা তুলতে একজন শ্রমিকের 4-5 বছর 6 বছর চলে যাচ্ছে। এর মধ্যে গিয়ে ওখানে গিয়ে তো ভোগান্তি শেষ নাই, সে এক কাজে যাচ্ছে, পাচ্ছে আরেক কাজ। ওখানে গিয়ে কথার কথা সৌদি আরবে গিয়ে কোনো একটা প্রবলেমে পড়লো, আমরা যা খবর পাই, কনসুলার সেবা, দূতাবাসের সেবা কিছুই পাওয়া যায় না। বরং আমরা দেখলাম যে প্রখর রোদের মধ্যে সৌদি দূতাবাসের সামনে লোকজন দাঁড়িয়ে আছে, একটা ছাউনি, মানে একটা শীতাতাপ নিয়ন্ত্রিত। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি খুব চমৎকারভাবে বিষয়টি লিখেছিলেন যে একটা এম্বাসির, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কি এই টাকাটা নাই? এটা একটা চমৎকার ভাবে একটা ঘেরাও করে এখানে এয়ার কন্ডিশন করে দেয়া। শুধুমাত্র সৌদি এমবাসিতে তো না, আমি সৌদির কথা বললাম একটা উদাহরণ হিসেবে। আপনি মালয়েশিয়ার কথা বলেন, মালয়েশিয়ায় কি পরিমাণ ভোগান্তি হয় আপনি কল্পনা করতে পারবেন না, কি পরিমাণ ভোগান্তি। আপনার মনে থাকার কথা যে কুয়েতে একবার হচ্ছে শ্রমিকরা পাসপোর্ট পাচ্ছিল না, সেজন্য তারা হচ্ছে এত ভোগান্তি, লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে তারা পিঠ হলো মানে কি দেয়ালে ঠেকে গিয়ে তারা
মানে দূতাবাসের কর্মকর্তাদের মারতে গিয়েছিল। একদম, তখন একদম। বাংলাদেশের যে মানে যারা ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা হচ্ছে এই শ্রমিকদের ধরে ধরে পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। পৃথিবীতে কিন্তু এই নজির কোথাও পাবেন না যে আরেকটা দেশে আপনি কি খুঁজে পাবেন যে আমেরিকান একজন নাগরিককে আমেরিকান দূতাবাস বাংলাদেশের পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে? চিন্তাই করা যায় না। কল্পনাও করতে পারবেন না, অসম্ভব একটা ব্যাপার। তো এখন আমাদের দেশে আমাদের এই জায়গাগুলোতে এত দুর্বলতা, এবং এই জায়গাগুলো আপনি মানে কালের পর দিনের পর দিন, যুগের পর যুগ ধরে চলতেছে, অথচ ন্যূনতম কোনো পরিবর্তন কিন্তু নাই। অথচ যেই মানুষগুলোর সঙ্গে করা হচ্ছে তাদের টাকার জোরেই কিন্তু বাংলাদেশ এখনো টিকে ঠিক আছে। আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতিতে আপনার হচ্ছে যে আমরা প্রতি বছর যতটুকু ডলার ইনকাম করি, যে টাকা দিয়ে আমরা মানে বিদেশ থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম চালাই, সম্পূর্ণ তো প্রবাসী এবং হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের টাকা, তাই না? আপনার আমার তো কারো টাকা না, তাই না? একজন মন্ত্রীর তো টাকা না, মন্ত্রী তো বেতন পার টাকায়, উনি তো ডলার আর্নিং করেন না। ঠিক আছে, আপনি আমি ডলার আর্নিং করি, ঠিক আছে, কিন্তু ঘটনা হলো ওই যারা হচ্ছে যে শ্রমিক, একবারে গার্মেন্টস ওয়ার্কার আর হচ্ছে প্রবাসী শ্রমিক, এই দুইটা জায়গা মানে একেবারে সর্বনিম্ন স্তরে আছে সার্ভিসের ক্ষেত্রে। যদি অথচ তারা গার্মেন্টস ওয়ার্কাররা আপনি দেখবেন যে অমানবিক জীবনযাপন করে, অমানবিক। আপনি ঢাকার বস্তিতে গিয়ে দেখেন কি অবস্থা, আর প্রবাসী শ্রমিকদের আমাদের কি অবস্থা। আপনি এই দুটো জায়গায় আপনি ন্যূনতম আপনি বলেন যে মানে কি স্কিল ওয়ার্কার পাঠাই দেবে, আমাদের দেশের শ্রমিকদেরও ঘাটতি আছে, কোনো সন্দেহ নাই। সেই ঘাটতিটা কেন থাকে? স্কিল ওয়ার্কার এটা ঠিক আছে। আমি যে টপিকসটা ছিলাম সেটা হচ্ছে, আমি আজকে একটা স্টোরি করেছিলাম, সেটা হচ্ছে যে এয়ারপোর্টে লাগেজ চুরি। আপনি স্টোরিটা দেখেছেন কিনা? একজন প্রবাসী, উনি দীর্ঘদিন সিঙ্গাপুর থেকে অনেকদিন পর দেশে আসছেন। উনি কিছু সোনার গয়না নিয়ে আসছিলেন, হুট করে দেখলেন ব্যাগটা কেটে তার সবগুলো গয়না নিয়ে গেছে। মানে তার আমাকে বলেন, এই চুরিটা কি আপনি আমি করতে যাই? সাধারণ মানুষ কি এয়ারপোর্টে ঢুকতে পারে? সুযোগ আছে এখানে, সুযোগ আছে। তাহলে কারা করছে? এয়ারপোর্টের কোন স্টাফ করতেছে, তাই না? তাহলে এই স্টাফকে যারা, এটা তো এই অভিযোগটা তো একদিনের না ভাই। যদি এমন হইতো যে আজকে এটা হয়েছে তাহলে ঠিক আছে। সর্বশেষ যে সংযোজনটা হয়েছে, লাশ, প্রবাসীর মরদেহ বাংলাদেশে আসলে সেই মরদেহ গ্রহণ করতে যখন গ্রাম থেকে আত্মীয় স্বজন আসে, তাদের কাছ থেকে পর্যন্ত দুর্নীতির মানে ঘুষ চাওয়া হয়, টাকা চাওয়া হয়। স্বয়ং বিবিসি খবর, মানে এই প্রতিবেদন তৈরি করে। আপনি আমাকে বলেন যে এই অভিযোগগুলো কি নতুন? একদিনের না তো। কিন্তু লাশের বিষয়টা এবার হ্যাঁ নতুন আসলে, মানে আসলে আপনি প্রবাসীদের যত ধরনের হয়রানি আছে, সরকার নামকাও আছে, সব বলছে এই যে প্রবাসীদের লাশ আমরা ফেরত আনবো, টাকা দিব, ওয়েজার্স কল্যাণ বোর্ড গঠন করেছে তারা, হ্যাঁ তারা সেটাও করেছে তারা। কিন্তু একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো, একটা লাশ কতদিন ধরে আনতে হয়? গ্রামের একটা মানুষকে কতদিন মন্ত্রণালয়ে ঘুরতে হয়? দিনের পর দিন হেঁটে 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 লাশ ওইদিকে পড়ে থাকে, হলো 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত পড়ে থাকে। তাহলে এগুলো কে দেখবে? কারা দেখবে? আপনি বলবেন যে আমাদের ম্যান পাওয়ার শর্টেজ। তা ম্যান পাওয়ার শর্টেজ কি আপনার আমার দোষটা কি? আপনি করছেন। আমরা প্রবাসীদের লাস্ট আরেকটা কথা বলি, আপনি দেখেন যে প্রবাসীদের জন্য একটা ব্যাংক করেছে সরকার, প্রবাসী কল্যাণ ব্যাংক। কয়েকদিন আগে আমরাই রিপোর্ট করেছি। আপনি একটা চমৎকার সেই রিপোর্টে কি বলা হয়েছে, যে সেই রিপোর্টে মানে প্রবাসীরা মানে যে ওখানে ওর 70% টাকা যারা নিয়ে গেছে তারা আর পরিশোধ করছে না, মানে এটা খেলাপি হয়ে গেছে। ব্যাংকটা কি কারা নিয়ে গেছে? আপনি কি মনে করছেন যে প্রবাসীর এই টাকাটা নিয়ে গেছে? ভালো কথা বলে। এই ব্যাংক নিয়ে আমার একটা অভিজ্ঞতা বলি। আমি 2 জনকে, যারা দেশের বাইরে যেতে চায় কাজ করার জন্য, প্রবাসী হতে চায়, 2 জনকে পাঠিয়েছিলাম। 2 জনকে 2টা সময়, এবং 2 জনের একজন আসলে ব্যাংক লোন পায়নি। তাদের কিন্তু জেনুইন ভিসা ছিল, যা যা প্রয়োজন ছিল, আমি নিজে তাদেরকে এগুলো। তারা কেন পাবে? পাচ্ছে তো টাকাটা হলো রাজনৈতিক মানে ইয়ারা। কিন্তু এই ব্যাংকটা, আপনি কি জানেন? আপনাকে এই জায়গায় একটা উদাহরণ দিই। কৃষি ব্যাংকের লোন কারা পায়? কৃষকরা পায় না। পায় কারা জানেন? এসএমই উদ্যোক্তা, তারপর হচ্ছে ব্যবসায়ী, অমুক তমুক, তারা হলো গিয়ে আপনি খোঁজ নেন। আপনি আমার এলাকায় হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গিয়ে দেখেন, মানে আপনার ওর 80% গ্রাহক হলো ব্যবসায়ীরা, কৃষক না। বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক আছে, এটাও একই অবস্থা। মানে ব্যাপারটা তাই দাঁড়াইছে, আপনি একটা স্পেশালাইজড ব্যাংক করছেন হলো প্রবাসীদের জন্য, সেই ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছে হলো কারা? ব্যবসায়ীরা এবং রাজনৈতিক ব্যবসায়ীরা। যে আওয়ামী লীগের আমল হয়েছে, ছাত্রলীগের নেতারাই তারা ওই ব্যাংকে চাকরি করতেন, তারা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদেরকে, তাদেরই আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে দিচ্ছে, সেই টাকাটা আর ফেরত পাচ্ছে না। অথচ প্রবাসী টাকা পাচ্ছে না। একজন প্রবাসী বলা আছে যে একজন প্রবাসী বিদেশ যাওয়ার সময় কয় টাকা পাবে এবং দেশে আসার পরে সে কয় টাকা পাবে, কয় টাকা লোন নিতে পারবে। কেন দেওয়া হবে? সে যাতে করে পুনর্বাসনের জন্য কোনো কাজ করতে পারে। পাচ্ছে? আপনি এক্সাম্পল দেখান তো। আমি নিজেই তো 2 জনকে পাঠায় পাইলাম না। তাহলে এই টাকার যে ব্যাংকে, প্রবাসী ব্যাংকের টাকাটা যে নিয়ে গেল, মানে খেলাপি হলো, তাহলে প্রবাসীরা টাকা ফেরত দিচ্ছে না, নাকি কারা দিচ্ছে না? রাজনৈতিক মাফিয়ারা টাকা দিচ্ছে না।
তাই না? অর্থাৎ আমি যেটা বললাম শুরুতেই যে প্রবাসীদের দুর্ভোগের যে প্যাকেজ, এটা তো ভাই মানে আপনি মুখরোচক কথা তো সবাই বলেন। আপনার আওয়ামী লীগের আমলে প্রবাসী কল্যাণ মন্ত্রীরা বলেছে না, এখন তো হচ্ছে যে নুরুল হক নূর বা যে আরিফুল হক চৌধুরী তারাও তো মিষ্টি মিষ্টি কথা বলছে। না, তবে একটা ভালো খবর রানা, একটা আজকে সংসদে একটা ভালো খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেছেন যে আন্তঃ মন্ত্রণালয় প্রবাসীদের যে হয়রানির জায়গাগুলো আছে সেগুলো দূর করার জন্য একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করার কথা তিনি বলেছেন। যদিও এরকম কমিটি আমরা প্রতি বছরে করবে, তদন্ত হবে, তদন্ত রিপোর্ট মানে কেউ জানবে না কোনোদিন, ঠিক আছে, এবং রিপোর্টের কোনো ইম্প্যাক্টও নাই তো, তাই না? এটাই তো আমাদের এয়ারপোর্ট যদি আমরা ঠিক করতে না পারি। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে একটা এয়ারপোর্টের ভেতরে চুরি, লাগেজ কাটা, অমুক তমুক, প্রবাসীদের হয়রানি, এই কাজগুলো তো ভাই বাংলাদেশের সাধারণ মানুষ করতে চায় না, কারণ এয়ারপোর্টে মানুষের সাধারণ মানুষ অ্যাক্সেসই নাই, ঢুকতে পারবে না। কারা করে? ওখানে স্টাফ করে, ধরুন 1000 স্টাফ আছে বা 2000 স্টাফ আছে, যদি 2000 স্টাফকে আপনি আপনার মানে এয়ারপোর্টের যে পরিচালক তিনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তার চাকরি থাকা উচিত না তো, তাই না? আজকে একজন প্রবাসীর যে উন্নত বিশ্বে হলে এটা কি হইতো? আপনি বলেন, একজন ব্যক্তির লাগেজ কেটে স্বর্ণ নিয়ে দেওয়া হয়েছে, এই অপরাধে তো ওদের কারো চাকরি থাকার কথা না, বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পদত্যাগ করতেন। পদত্যাগ করা উচিত, উচিত তো তাই। এবং ওখানকার যিনি এয়ারপোর্টের পরিচালক তার তো চাকরি থাকবে না এখানে, কিন্তু দিনের পর দিন, যুগের পর যুগ এগুলো হচ্ছে, এবং এটা আমরা গা সস মানে স্বাভাবিক ব্যাপার, ম্যাটারই না। প্রবাসীদের হচ্ছে মানে মানে বিষয়টা এরকম, গরিব মূর্খ তো আমরা করতে পারবে না, মানে কমপ্লেন করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, এয়ারপোর্ট বন্ধ করে দিতে পারবে না, পার্লামেন্ট বন্ধ করে দিতে পারবে না, তাহলে ওর ইম্প্যাক্ট পড়ে না। অথচ এই প্রবাসীদের কল্যাণই এখনো মানে বাংলাদেশের মেরুদণ্ড এখনো সোজা আছে। আমরা আসলে ভুলে যাই, আমরা এই জিনিসগুলো ভুলে যাই। সংসদে আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, আমরা ওই বিষয়গুলো একটু পর আসবো রানা। এর বাইরে আপনার সঙ্গে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে যে খেলাটা নিয়ে একটু কথা বলতে চাই। পাশাপাশি ইরান এবং ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ, আসলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বলা যায় না, আসলে এটা ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ বলা যায়। শুরুতে যদি একটু আমরা যুদ্ধটা নিয়ে একটু কথা বলি। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে একদম যুদ্ধ শুরু করে দিয়েছেন। ট্রাম্পের আপনাকে বলি যে ইরানের বোঝা উচিত ছিল যে আসলে তারা এমন একজন ব্যক্তির সাথে ডিল করছেন, বারবার কিন্তু করেছেন। গত বছরের যখন জুনে অ্যাটাক শুরু করলো তখন কিন্তু আলোচনা চলছিল, এবারও মানে আলোচনা চলছিল, তার মধ্যে অ্যাটাক শুরু করে দিচ্ছে, তারপর আবার কি করলো, চুক্তি করলো, আবার চুক্তি ভেস্তে দিল। ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প এমন একজন হচ্ছে যে আনপ্রেডিক্টেবল মানুষ, এবং এমন একজন পাগলা, এবং আপনি আনপ্রেডিক্টেবল না, আপনি হচ্ছে এখন তাকে রিড করতে পারবেন। সে এখন একটা কথা বলবে, সে তো চাকরিটাই করে হলো আপনার, তার হলো ট্রুথ সোশ্যাল আছে, সে ওখানেই হলো সারাদিন লিখতে থাকে, তার মাথায় মানে একটা ক্র্যাক লোক, পাগল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি ভালো বলেছেন যে একজন পাগল ব্যক্তি, মানে তিনি এমন একজন ব্যক্তি যে মানুষকে আক্রমণ করা ছাড়া কথা বলতে চায় না, তার কথার উত্তর দেওয়ার রুচি নেই। সে নিজেই ঘোষণা দিয়েছে যে মানে যুক্তরাষ্ট্র উল্টো হরমুজ প্রণালী থেকে উল্টো যুক্তরাষ্ট্র ট্যাক্স দিবে। পাগল মানে করে দেখা যায়, করে দেখা মানে কথা, সে তো পাগল, সে বলতে পাগল তো মানে প্রলাপ বকতেই পারে, প্রলাপের কার্যকারিতা তো দেখাইতে হবে, তাই না? অলরেডি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কেউ ঢুকতে পারছে না সেখানে, কোনো জাহাজ পাস হচ্ছে না, এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, এবং এই যুদ্ধের মানে কোথায় যাবে আসলে এখনো বলা নিশ্চিত নয়। কারণ আপনাকে বারবার কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছিল যে এই যুদ্ধের আসলে এখন থামবে না, কারণ ট্রাম্প আপনার হচ্ছে বিশেষ করে ইসরায়েল তো এখানে হচ্ছে যে কোনোভাবে তারা থামতে চাচ্ছে না। সামনে তো ইসরায়েলের নির্বাচন, নেতানিয়াহুর জীবন মরণ প্রশ্ন, সে কারণে তো যুদ্ধ করতে হবে তাকে, সে কারণে তাকে মানে বীরত্ব দেখাতে হবে, মানে আমার থেকে বড় মানে ব্যক্তি এখানে কেউ নাই, সেটা তাকে প্রমাণ করতে হবে। সো সেই জন্য সে কাজটা করছে। না, আমরা আপনার সঙ্গে আমরা শেষ করি, সেটা হচ্ছে যে খেলা আজকে তো বলা হচ্ছে যে আজকেই ফাইনাল। হ্যাঁ, খেলা নিঃসন্দেহে এটা হচ্ছে আপনার। আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি স্পেনের সাপোর্টার, আমি চাই স্পেন জিতুক, কিন্তু খেলাটা খুবই টাফ হবে। আজকেই ফাইনাল, কারণ হচ্ছে মানে আপনি দেখবেন যে আমেরিকার খেলা, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলাটাও হাড্ডাহাড্ডি হবে, কিন্তু এর থেকে বড় ম্যাচ আর হবে না ওয়ার্ল্ড কাপে, সম্ভবত এটাই সবচেয়ে বড় ম্যাচ আর কি। আমরা যদি ফাইনালেও যাই, আমার মনে হয় ফ্রান্স যদি চলে যায়, আমার ধারণা করা হচ্ছে, প্রেডিকশন করা হচ্ছে যে ফ্রান্সই চলে যাবে, কারণ ফ্রান্সের এই মুহূর্তে ফ্রান্স টিমের যে অবস্থা, সেই গতি থামানোর ক্যাপাসিটি আসলে খুবই কম। তারপরে স্পেনের অবস্থাও কিন্তু আমরা বলতে পারি না যে স্পেন খারাপ অবস্থা আছে,
স্পেনও ভালো খেলছে, তবে মানে আমি যে রেজাল্ট রেশিও দেখতে পাচ্ছি তাতে ফ্রান্সের অবস্থাই ভালো। আপনি ফ্রান্সকে এগিয়ে রাখছেন? হ্যাঁ, এগিয়ে রাখা হচ্ছে এই কারণ হচ্ছে তাদের যে এখন গতি, সেই গতিটাকে এখন থামানো আমরা দর্শকদের বলি, দর্শক আপনি আজকে কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনি কি মনে করেন যে আজকে ফ্রান্স জিতবে? যদিও আমি 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 আমার ধারণা আজকে স্পেন জিতবে এবং আমি চাই স্পেন জিতুক। আমি ব্যক্তিগতভাবে চাই, কারণ আমি স্পেনের সাপোর্টার, ফলে স্পেন জিতুক এবং আমি চাই স্পেন ভালোভাবে এবার বিশ্বকাপটা জয়লাভ করুক এবং আমি আশাবাদী, দেখা যায়। না, আমরা আজকের মতো শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আগামীকাল নিশ্চয়ই আবারও দর্শকদের সামনে আপনার সঙ্গে কথা হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শকের বাইরে আজকে যে মূল খবরগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে যদিও আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম রানা মোটামুটি বলে দিয়েছেন আজকের যে প্রধান যে খবরটি, সংঘাতটি, সেটি উনি বলে দিয়েছেন মোটামুটি। তারপরও সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা যে সড়ক অবরোধ করেছিল সেটাও তিনি বলেছেন। 4 জেলায় নতুন করে বন্যা এবং সাপের কামড়ের উপদ্রবের একটি খবর আসছে সামনে। 4টি জেলা পানিবন্দী হয়েছে, এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে গত 7 দিনে 93 জনকে সাপের কামড় দেওয়ার চাঞ্চল্যকর তথ্য এসেছে। তবে দ্রুত হাসপাতালে নেওয়ার কারণে এখনো পর্যন্ত কারো প্রাণহানি হয়নি, প্রাণহানি এড়ানো গেছে। এর বাইরে আমরা বলছিলাম যে সংসদে বেশ কিছু বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। সংসদ অধিবেশন, একটা চমৎকার সংসদ অধিবেশন হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের হয়রানি বন্ধ করার জন্য। খাদ্য প্রতিমন্ত্রী খাবারে ভেজাল নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে খাবারে ভেজাল রোধে 64টি জেলায় আধুনিক ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করার কথা তিনি বলেছেন। সমাজ কল্যাণ মন্ত্রীও কথা বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারের বহুমুখী কর্মসূচি চালুর ঘোষণা তিনি দিয়েছেন। এর বাইরে আমরা যদি আরও কয়েকটা বিষয় দর্শক সামনে আনতে চাই, সেটি হচ্ছে যে আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে সংঘাতের যে বিষয়টি, সেটি নিয়েও আমরা কথা বলেছি। ইসরায়েলের বিষয়টি একটু কথা বলতে চাই। ইসরায়েলের আসলে এই মুহূর্তে আর মাত্র 1 মাস পরে ইসরায়েলের সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনকে বলা হচ্ছে নেতানিয়াহুর জীবন মরণ লড়াই। কারণ এই নির্বাচনে যদি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু হেরে যান, তাহলে তাকে নিঃসন্দেহে কারাগারে যেতে হবে দুর্নীতির মামলায়। আর যদি তিনি জিতে যান, তাহলে তিনি আবারও বিশ্বব্যাপী যে যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা এবং অন্যায় অবিচার এবং গাজা, ফিলিস্তিন, অর্থাৎ মানুষের উপর যে অত্যাচারের যে সর্বোচ্চ যে জায়গাটা, আসলে কতটা নির্মমভাবে মানুষকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা যায়, সেই জিনিসগুলো হয়তো আবারও দেখতে পাবো আমরা যদি নেতানিয়াহু এই নির্বাচনে জিতে যান। যদিও নেতানিয়াহু বলেছেন যে নেতানিয়াহু এবার কোনো ডানপন্থী বা বামপন্থী নন, বরং একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তবে গাজা যুদ্ধ, জিম্মি সংকট এবং নিজের নামে থাকা দুর্নীতির মামলার কারণে এবারের নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। অবস্থায় বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনকে সামনে রেখেই কি নতুন করে আবারও যুদ্ধের দামামা বাজানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে? এই প্রশ্নটা কিন্তু বিশ্লেষকরা তুলছেন, বারবার সামনে আসছে। এর বাইরে আমরা যদি একটু কথা বলতে চাই, মধ্যপ্রাচ্যে যে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের উপর কত বড় ধাক্কা আসবে। গত মাসে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা আপনারা জানেন যে অন্তর্বর্তী চুক্তি হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটি বাতিল ঘোষণা করেছেন এবং হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা শুরু করেছে। এবং উল্টো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে এখন ট্যাক্স দিবে জাহাজ থেকে। কারণ তার যুক্তি হলো যে হরমুজ প্রণালী পাহারা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের অনেক খরচ হচ্ছে, এই খরচের টাকাটা ট্যাক্স থেকে সে তুলে নেবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প একদম, আমরা যদি সহজভাবে বলি, আমরা যদি কথ্য ভাষায় বলি, যে ডোনাল্ড ট্রাম্প চাপা মারার চেষ্টা করেছেন। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ইরান কোনোভাবেই এটা হতে দেবে না। এর বাইরে একটা খবর আছে, সেটা হচ্ছে আমরা যদি বলা হচ্ছে, আন্তর্জাতিক একটা গণমাধ্যমে বলা হচ্ছে যে নেতানিয়াহু একটা শেষ চাল দিয়েছেন। সেই শেষ চালটা কি? সেই শেষ চালটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ। এই যদি ইরানকে একটু পরাজিত করার মতো জায়গায় নেওয়া যায়, পর্যদস্ত করা যায়, মুহুর্মুহু হামলা করে যদি ইরানকে কোণঠাসা করা যায়, তাহলে এই
এই জায়গাটা দেখিয়ে নেতানিয়াহু আবারও ক্ষমতায় আসার একটি চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, সংবাদ শিরোনামগুলো আবারও আপনাদের জানিয়ে শেষ করব। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এবং সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, আমেরিকা ইরান যুদ্ধ এবং ইসরায়েলের নির্বাচন, ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল ফ্রান্স বনাম স্পেন, এই বিষয়গুলো ছিল আমাদের আজকের লাইভে। এর বাইরে যদি কোনো কিছু বাদ পড়ে আপনারা জানাতে পারেন। আমার ধারণা আজকের যে শীর্ষ খবরগুলো এর মধ্যে মোটামুটি আমরা সবগুলোই কভার করার চেষ্টা করেছি। এর বাইরে আর নতুন করে ইউরোপীয় কমিশনের একটা খবর আছে যে শরণার্থী অধিকার নিয়ে জাতিসংঘের UNHCR এর একটা নতুন রিপোর্ট এসেছে যে বিশ্বজুড়ে ভুল তথ্য এবং বিদ্বেষমূলক প্রচারণার পরেও সাধারণ মানুষের মধ্যে শরণার্থীদের প্রতি সহানুভূতি কমেনি, এটা জাতিসংঘ বলছে। এবং তারা বলছে যে প্রতি 3 জনের মধ্যে 2 জন মানুষ এখনও যুদ্ধ বিধ্বস্ত মানুষদের আশ্রয় দেওয়ার পক্ষে। তবে জার্মানি এবং সুইডেনের সমর্থন বাড়লেও তুরস্ক এবং পোল্যান্ডে সমর্থন কিছুটা কমেছে বলে বলছে জাতিসংঘ। দর্শক, আমরা শেষ করতে চাই তার আগে আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা প্রতিদিন এই সময়টায় আমরা সারাদিনের শীর্ষ সংবাদগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। খুব সংক্ষেপে দেশ এবং বিদেশের শীর্ষ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এর মধ্য থেকে দিনের সেরা 2টি বা 3টি সেরা নিউজ নিয়ে আমরা আলোচনা করব। বরাবরের মতো আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম রানা এবং সাফায়াত হাসান এবং সামিউল হক খান শাওন, এই রিপোর্টাররা, স্পেশাল করেসপন্ডেন্টরা আপনাদের সঙ্গে যুক্ত হবে। দর্শক, শেষ করতে চাই, ভালো থাকবেন, ভিশন 24 এর সঙ্গেই থাকুন। এতক্ষণ ছিলাম আমি রনক হাসান, আপনাদেরকে দিনের সবশেষ খবর এবং শীর্ষ খবরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।